কি গো, সারা রাত তো ঘুমালে, রাতে তোমার ঘুম হয় নাই? এখনো কাজে কামে না গিয়ে বসে বসে সিমাচ্ছ কেন? আহ বউ, তোমার কাজ তুমি করো না, আমার পেছনে কেন তুমি লেগেছো বলো তো? তোমার পেছনে না লেগে করব কি? এভাবে বসে বসে সিমালে তো আমাদের কপালে ভাত জুটবে না। ও আচ্ছা, তা কবে তোমার কপালে ভাত জুটলো না বলো তো বউ? এই সাত সকালে তুমি কি শুরু করেছো? বলো। ওরে বাবারে, কেন কবে আমায় মাছ মাংস এনে খাইয়েছো বলো তুমি, যে খাবারের খোটা দিচ্ছ? আরে আমি আবার কখন তোমাকে খাবারের খোটা দিলাম বলো তো? আমি তো শুধু তোমার কাছে জানতে চেয়েছি কবে তোমাকে না খেয়ে রেখেছি, তুমি সেটাই বলো না। না না, আমি অত কিছু জানি না বাপু। তুমি এখন নাচি নিয়ে কাজে যাও। কাজ না করলে তো না খেয়ে থাকতে হবে আমাদের। নতুন মানুষ, নতুন ঘর বাড়ি, নতুন জায়গা জমি, কত কে কত কিছু করছে, আর আমাদের কপালে কিনা ঠিক মতো দুবেলা ভাতই জুটে না। না গো বউ, না, তোমার এই সব কথা আমার একটুও ভালো লাগে না। অন্যেরটা দেখে হিংসা না করে নিজের কাছে যেটুকু আছে সেটুকু নিয়েই তো তুমি খুশি থাকতে পারো, তাই না? খুশি যে থাকবো, খুশি থাকার মতো কি কোনো উপায় আছে আমাদের কাছে? একটু বলো দেখি। শোনো বউ, অত বাজে বকো না। এই সব আজে বাজে কাজে বুদ্ধি না খাটিয়ে একটু ভালো কাজে বুদ্ধি খাটাও। আমাদের কাছে যতটুকু আছে ততটুকুই আমাদের জন্য যথেষ্ট, বুঝলে? তা ভালো কাজ কি শুনি একটু। শোনো বউ, আমাদের বাড়ির পেছনের জমি তো পড়ে আছে, কি চাষ করলে লাভবান হওয়া যাবে সেই চিন্তা করো। আমিও বসে বসে এই কথাই চিন্তা করছিলাম গো। না গো বউ, না, বেগুন চাষ করে তেমন একটা লাভ হচ্ছে না, তাই ভাবছি জমিতে অন্য কি চাষ করা যায়। তা কিছু কি ভেবেছো, কি চাষ করবে? ভাবার সময় আর কোথায় দিলে তুমি? যেই ভাবতে বসলাম তুমি শুধু বকাবকি শুরু করে দিলে। ও, এই কথা তো আমাকে আগে বলতে পারতে তুমি। আমি কি জানতাম নাকি তুমি বসে বসে এই চিন্তা করছো? শোনো বউ, এখন একটু ভেবে দেখো কি চাষ করলে ভালো হয়। ওগো, এবার তো আখের অনেক দাম, বাজারে গিয়ে আখে তো হাত দেওয়া যায় না। তাহলে তুমি না হয় আমাদের জমিতে এবার আখ চাষ করো না। হ্যাঁ বউ, বুদ্ধিটাও তো ভালো, আর আখ চাষ করাও তো সহজ। হ্যাঁ গো, আমি জানি। শোনো, একটা বুদ্ধি করে চাষ করলেই হবে। আখের ঠিক মতো দেখাশোনা করতে হবে, সকল ধরনের যত্ন নিতে হবে। হ্যাঁ গো বউ, কথাগুলো তুমি ঠিকই বলেছ, কিন্তু আমাদের এই গ্রামে কেউই তো আখ চাষ করে না, তাই একটু ভয় পাচ্ছি আর কি। ওগো, ভয় পেলে চলবে না, একটু চেষ্টা করে দেখোই না। তুমি যদি সফল হও তাহলে তো আমাদের ভাগ্যই বদলে যাবে। শোনো, জমিতে একটু সার দিলে তো ভালোই আখ চাষ হয়। হ্যাঁ গো, তুমি তো একেবারে খাঁটি কথা বলেছ। আমাদের তো সার আছে, বেগুন চাষের সময় যে সারগুলো দিতাম ওগুলো তো দিলেই হবে, তাই না? তাহলে আমি এক্ষুনি আখের চারা কিনে আনবো, কেমন? ঠিক আছে, যাও তাহলে বাজারের ভালো আখের চারাগুলো কিনে এনো কিন্তু। এরপর রমেশ বাজারের উদ্দেশ্যে বের হলো। বাজারে গিয়ে দোকানদারের কাছে কিছু আখের চারা চাইলো। কি ব্যাপার রমেশ ভাই, তুমি হঠাৎ আখের চারা দিয়ে কি করবে? আরে ভাই, ভেবেছি এবার জমিতে আখ চাষ করব। রমেশ ভাই, যা করবে একটু বুঝে শুনে করো ভাই। আখ চাষে কিন্তু অনেক খরচ হয়, আর আখ খেতে এদিক থেকে ওদিক হলে কিন্তু সব শেষ হয়ে যায়। দেখো সব জানি লস না হয়ে যায়, কেমন? আরে ভাই, তুমি আমার জন্য চিন্তা করছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কথাগুলো আমি মাথায় রাখবো। আচ্ছা, এই নাও তোমার আখের চারা। ধন্যবাদ দাদা, এই নাও তোমার টাকা। ভালো থেকো তুমি, তাহলে আমি গেলাম, কেমন? রমেশ বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ রাস্তায় সাগর চাচার সাথে দেখা হলো তার। আরে রমেশ যে, তা কেমন আছো? তোমার সাথে তো বেশ অনেকদিন পরে দেখা হলো, তা এখন যাচ্ছ কোথায়? এই তো চাচা, ভালো আছি, একটু বাড়ির দিকে যাচ্ছি। তা তোমার হাতে ওটা কি? চাচা, আমার হাতে আখের চারা। এবার ভাবছি আমার বাড়ির পেছনের জমিটায় আখ চাষ করব। আগে যে বেগুন চাষ করতাম
তাতে কোনো লাভের লাভ হয়নি, শুনেছি আখ চাষে নাকি অনেক লাভ। হ্যাঁ, চাষ করতে পারলে তো লাভ হয়, কিন্তু এই আখ চাষের পেছনে অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ চাচা, তা তো আমি জানি। দেখি একবার চেষ্টা করে দেখি, যদি সফল হতে পারি। রমেশ, তুমি যদি একবার সফল হতে পারো তাহলে তুমি আমাদের গ্রামের শ্রেষ্ঠ আখ চাষী হবে, বুঝলে? হ্যাঁ চাচা, দোয়া করবেন। আজ তাহলে আসি চাচা, কেমন? এসো বাবা, এসো এসো। এরপর রমেশ তার বাড়িতে ছুটে এলো। বাড়িতে এসে রমেশ তার বউকে ডাকতে লাগলো। বউ, ও বউ, কই তুমি? আরে কোথায় গেলে গো? এই তো মুরগিগুলোকে খেতে দিচ্ছিলাম, এত সকাল সকাল ফিরে এলেছে। এই দেখো, আখের চারা এনেছি। বাহ, আখের চারাগুলো দেখতে তো বেশ সুন্দর। ভালো দাম দিয়ে কিনেছি, বুঝলে? ভালো জিনিসের দাম তো একটু বেশি হবেই। আচ্ছা বউ, তুমি এই আখের চারাগুলো উঠিয়ে রাখো, আমি বাড়ির পেছনের জমিটা প্রস্তুত করে আসি, কেমন? আচ্ছা যাও। রমেশ বাড়ির পেছনে জমিতে গিয়ে অনেক সুন্দর করে জমিটা পরিষ্কার করে আখের চারাগুলো লাগিয়ে দিল। সে আখের চারাগুলোকে যত্ন করতে লাগলো। দেখতে দেখতে আখের চারাগুলো বেশ বড় হলো। কিছুদিন পর ও বউ, শুনছো? দেখতে দেখতে আখের চারাগুলো বেশ বড় হয়ে গেছে। ওগো, জমির পাশে মাটি দিয়ে উঁচু করে দিতে হয়। হ্যাঁ গো বউ, হ্যাঁ। তা তুমি ভালোই খোঁজ খবর নিয়েছো মনে হচ্ছে। হ্যাঁ গো, একটু একটু নিয়েছি। নতুন চাষ করবো যে, একটু বুদ্ধি খাটিয়ে না চললে যে চাষে মার খেতে হবে, তাই একটু একটু মানুষের কাছে জিজ্ঞাসা করেছি। হ্যাঁ গো বউ, এভাবে যদি আরেকটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে দেখো সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন গো। হ্যাঁ গো, সবাই বলে না, চেষ্টা করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। হ্যাঁ গো বউ, তা যাবে আমার সাথে জমিতে? আমি জমির পাশে মাটি দেব, তুমি দাঁড়িয়ে দেখো, কেমন? হ্যাঁ চলো যাই, আখের চারাগুলো একটু দেখে আসি। এরপর রমেশ আর তার বউ বাড়ির পেছনে জমিতে গেল। তারা জমির পাশ দিয়ে মাটি উঁচু করে দিল। ওগো, সব কাজই তো হয়ে গেছে, এখন একটু সার দিতে পারলেই হতো। হ্যাঁ। তা তুমি কি বাড়ি থেকে গিয়ে সারগুলো এনে জমিতে দিতে পারবে? আচ্ছা বউ, ঠিক আছে, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি যাবো আর আসবো। রমেশ বাড়ি থেকে সারগুলো এনে জমিতে সারগুলো দিতে লাগলো। তারা দুজনে আখের চারাগুলোকে খুব যত্ন করত। পরের দিন বাহ, আমার আখগুলো তো বেশ সুন্দর হয়েছে, বাহ। কিরে রমেশ, এত মনোযোগ দিয়ে কি দেখছিস তুই? আর কি দেখবো রে, আমার আখগুলোকে দেখছি, দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে রে। এই আখ চাষে তুই খুব পরিশ্রম করেছিস রে, এর জন্য খুব দ্রুত বড় হয়েছে, বুঝলি? যা বলতে পারিস রে, কাল দেখি জমিতে আরো সার দেব। হ্যাঁ রে, এটা খুব ভালো বুদ্ধি রে, বেশ ভালো কাজে দেবে কিন্তু। কি গো, এইভাবে ফিরে এলেছে? হ্যাঁ, তা তো এলাম। তা আমাদের আখের কি খবর গো? বউ, আখগুলো বেশ বড় হয়েছে, এইভাবে বাড়তে থাকলে কিছুদিনের মধ্যেই আখগুলো বাজারে বিক্রি করতে পারবো। ওমা, তাই বুঝি? তুমি সত্যি বলছো? হ্যাঁ গো বউ, হ্যাঁ, আমি সত্যিই বলছি। তারপরও আগে থেকে কিছু বলা যাবে না, কখন আবার কি হয়ে যায় কে জানে। হোগো, ভালো ভালো চিন্তা করে দেখো, ভালোই হবে। চলো কটা খেয়ে একটু বিশ্রাম নেবে, তুমি তো সারাদিন অনেক পরিশ্রম করছো। হ্যাঁ গো বউ, হ্যাঁ, চলো, শরীরটা কেমন জানি লাগছে, আর চলছে না গো, চলো চলো। পরের দিন সকালে রমেশ ঘুম থেকে উঠে তার বউকে ডাকতে লাগলো। ওগো, তোমার কি হলো নাকি? হ্যাঁ গো, আসছি, রান্নার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আমাকে কটা ভাত গুছিয়ে দাও, আমি জমির পাড়ে গিয়ে খেয়ে নেব। তারপর তুমি সারাদিন টুকটুক করে কাজ করে নিও, কেমন? কেন, জমিতে আবার ভাত নেবে কেন? বাড়িতে বসেই খেয়ে যাও। না গো, এত সকালে খেতে ইচ্ছে করছে না, কিছুক্ষণ কাজ করে পরে খেয়ে নেব। আচ্ছা দিচ্ছি, তুমি একটু বসো, আমি খাবারটা নিয়ে আসছি। আচ্ছা। এই নাও তোমার খাবার, সময় মতো খেয়ে নিও কিন্তু। আচ্ছা গো বউ, গেলাম তাহলে।
এই বলে রমেশ জমির উদ্দেশ্যে রওনা দিল। জমিতে গিয়ে আখের অবস্থা দেখে তার তো মাথায় হাত। রমেশের সব আখ মরে পড়ে আছে, একটা আখও ভালো নেই। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! আমার এত সুন্দর আখ গাছগুলো কি হলো? এ আমার কি ক্ষতি হলো গো সৃষ্টিকর্তা! এখন আমি কি করব? আমার সব টাকা পয়সা তো আমি আখ চাষের পেছনে লাগিয়েছি। এখন কি হবে আমাদের? ঠিক তখনই পাশ দিয়ে এক বৃদ্ধ লোক আসলো। এসে রমেশকে কাঁদতে দেখে বলল, কি রে বাবা, কি হয়েছে তোর? তুই এমন ভাবে কাঁদছিস কেন? কি আর বলবো বলুন, আমার সব শেষ হয়ে গেছে। নিজের কাছে যা পুঁজি ছিল সব দিয়েই আখ চাষ করছিলাম, কিন্তু আজ এসে দেখি আমার সবগুলো আখ মারা গেছে। দেখে তো মনে হচ্ছে এগুলো সব ওই রাক্ষসী খেয়ে ফেলেছে। রাক্ষসী? রাক্ষসী কোথা থেকে আসলো আবার? হ্যাঁ রে, ও দেশে রাক্ষসী নয় রে, ও হচ্ছে সাতচুন্নি, বুঝলি রে? ধ্বংস করে দেয় একেবারে। না না বাবা, এমন করে বলবেন না। ধ্বংস হয়ে গেলে তো আমি নিঃস্ব হয়ে যাব। আমি এই আখের পেছনে আমি আর আমার বউ প্রচুর কষ্ট করেছি। আমাদের যা পুঁজি ছিল সবকিছু লাগিয়ে দিয়েছে এখানে। বাবা, এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে বাবা? হ্যাঁ রে বাবা, আছে, কিন্তু সে পথ অনেক কঠিন রে বাবা। রাক্ষসের শাকচুন্নিকে আহ্বান করতে হবে। যদি তারা আমাদের আহ্বানে সাড়া দেয়, তারপরেই কিছু হতে পারে। বাবা, ও বাবা, আপনার কি হলো? হায় হায়, আমি এখন কি করব? এর আবার কি হলো? রমেশ এই বলে পানি নিয়ে বৃদ্ধ লোকটার মুখে ছেটাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই লোকটার জ্ঞান ফিরে এলো। এখন কি আপনি ঠিক আছেন বাবা? হ্যাঁ রে বাবা, আমি একদমই ঠিক আছি। তোকে অনেক অনেক ধন্যবাদ, তুই আমার প্রাণ বাঁচালি। বাবা, আপনার কি হয়েছিল? আপনি এমন বেহুশ করে কেন পড়ে গেলেন? বাবা, আমি এক সাধু রে। আমার এই পৃথিবীতে কেউ নেই। গ্রামে গ্রামে ঘুরাই আমার কাজ। ঠিক মতো খাওয়া দাওয়া হয় না আজ কটা দিন। আমি কিছুই খাই না, তাই হয়তো আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। রমেশ এই কথা শুনে তার খাবারগুলো ওই বৃদ্ধ লোকটাকে দিল। আচ্ছা বাবা, আপনি এই খাবারগুলো খেয়ে নিন। কিন্তু বাবা, এটা তো তোর খাবার। এই খাবারগুলো আমি খেলে তুই কি খাবি? আমি বাড়ি গিয়ে খেয়ে নেব বাবা, আপনি এগুলো খেয়ে নিন তো। ঠিক আছে, তাহলে দে। আহ, আমার জানটা ঠান্ডা হয়ে গেল। তুমি আমাকে পেট ভরে খাওয়ালে, আমিও তোমাকে সাহায্য করার চেষ্টা করব। কিন্তু কিভাবে বাবা? চলো, আমরা তোমার জমির এক পাশে বসে রাক্ষসী শাকচুন্নিকে ডাকি, দেখি ওরা আসে নাকি। ঠিক আছে বাবা, তবে তাই চলুন। কে? এই সাত সকালে আমায় কে ডাকতে শুরু করলো? সারা রাত কাজ করে মাত্র ঘুমালাম, আর এক্ষুনি যত সব জ্বালা। আর ভাল লাগছে না। গিয়ে দেখি তো কে ডাকে। ওই দেখো, রাক্ষসী শাকচুন্নি চলে এসেছে। কোনো একটা রাস্তা বের হবে এবার। এই অসময়ে আমায় ডাকছো কেন? কি হয়েছে? হ্যাঁ, আহ, এত রাগ করছো কেন? যা বলবে তা জলদি বলো। এত কথা বলার সময় নেই আমার। তোমরা এই জমিতে থাকো, তাই জমির মালিকের এত বড় সর্বনাশ কেন করছো তোমরা? জমির আগগুলো খেয়ে ফেলছো কেন? আমাদেরও তো খিদে লাগে, তাই আমরা এই জমির আগগুলো খেয়েছি। তোমরা জানো এই জমির আগগুলো চাষ করতে কত কষ্ট হয়, কত টাকা খরচ হয়? সেটা কি তোমার ধারণা আছে? এত খালি নিজের কথা চিন্তা করো কেন? এই জমির মালিকের কথা চিন্তা করবে না তোমরা? তোমরাও তো সবসময় নিজেদের চিন্তাই করো। কই, কখনো তো আমাদের চিন্তা করো না যে আমরা খাবো কিনা, কোথায় থাকবো। তোমরা যেহেতু চিন্তা করো না, তবে আমরা কেন করব? আমরা কি খাবো সেটার ব্যবস্থা করে দাও, তাহলে আমরা আর তোমাদের খাবার খাবো না।
আচ্ছা, আমি যদি তোমাদের খাবার দেই তাহলে তোমরা আমার আগগুলো খাবে না তো? না 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 না, তোমরা যদি আমাদের সাহায্য করো তবে আমরা তোমাদের কেন ক্ষতি করব? না না, শুধু কথা বললেই হবে না, আমাদের কথা দিতে হবে। তোমরা এই জমির কোনো ক্ষতি করবে না, কেমন? হ্যাঁ, আমি কথা দিলাম, তোমরা যদি আমাদের খাবার দাও আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, বরং আমরা তোমাদের সাহায্য করব। আমরা আমাদের জাদু দিয়ে তোমার আখগুলোর যে ক্ষতি হয়েছে, যে মাছগুলো মারা গেছে, ওই সমান আখ তোমাদের দিয়ে দেব। তোমরা একটা জায়গা দেখিয়ে রাখো, আমি প্রতিদিন ওইখানে খাবার দেব, কেমন? ঠিক আছে, তুমি তোমার কথা রেখো, আমরা আমাদের কথা রাখবো। এখন তাহলে গেলাম আমি। বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক বড় উপকার করলেন। বাবা, আমি তাহলে যাই, রাক্ষসী শাকচুন্নির জন্য খাবার আনতে হবে। ঠিক আছে, যাও তাহলে, আমি এখন আসি, বেঁচে থাকলে আবার দেখা হবে। বৃদ্ধ লোকটা চলে গেলে রমেশ বাড়ি গিয়ে কিছু খাবার নিয়ে এলো। খাবারগুলো সেই রাক্ষসী শাকচুন্নিদের দেখানো জায়গায় রেখে দিল। শোনো, তুমি তোমার কথা রেখেছো, আমরাও আমাদের কথা রাখবো। রাতের মধ্যেই সব আখগুলো তোমায় দিয়ে দেব। ঠিক আছে, আমি এখন তাহলে বাড়ি গেলাম। রাতে রাক্ষসী শাকচুন্নিরা জাদু করে রমেশের জমিটা আখে ভরে দিল। পরের দিন বাহ, রাক্ষসী শাকচুন্নিরা কথা রেখেছে। হ্যাঁ, তুমি যদি প্রতিদিন আমাদের খাবার দাও তাহলে আমরা তোমার জমির আখ খাবো না। যদি এই আখগুলো ভালোভাবে পরিচর্যা করো তাহলে অনেক ভালো হবে। ঠিক আছে। এইভাবে রমেশ দিনরাত আখের পরিচর্যা করতে লাগলো। একদিন আরে রমেশ, তোমার আখ চাষ তো ভালোই হয়েছে, আমি আমার বয়সে কখনো দেখিনি গো। তুমি তো আমাদের গ্রামের সফল আখ চাষি গো। চাচা, দোয়া করবেন আমাকে, নিজে সফল হয়ে যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আচ্ছা, আমি তাহলে আসি আজ, আখের দেখাশোনা করো, কেমন? আমি বরং কিছু আখ কেটে হাটে বিক্রি করে আসি। বাহ, একসাথে এতগুলো টাকা তো আমি জীবনে দেখিনি। বউ দেখলে আনন্দে নেচে উঠবে। যাই, একটা বড় মাছ কিনে বাড়ি ফিরি। বউ, ও বউ, কোথায় তুমি? এদিকে এসো। কি গো, কি হলো? এই নাও, আজ আমাদের আখ চাষের প্রথম আখ বিক্রি করলাম, এই টাকাগুলো রাখো। ও গো, এত টাকা! বাহ! হ্যাঁ গো বউ, সবে তো শুরু, বুঝলে, সবে তো শুরু। রমেশ প্রতিদিন মনে করে রাক্ষসী শাকচুন্নিদের জন্য খাবার নিয়ে আসতো, আর রাক্ষসী শাকচুন্নিরাও আখের কোনো ক্ষতি করত না। নীলু, মা নীলু, কোথায় গেলি নীলু? আমায় ডাকছো কেন মা? আমি তো বড়ই কুড়াচ্ছি, দেখো কেমন পেকেছে বড়ইগুলো। হ্যাঁ, কোথায় ছিলি? ভাইয়ের জন্য বড়ই পাড়া হচ্ছিল বুঝি? হ্যাঁ মা, ভাইজান বড়ই খেতে ভালোবাসে কিনা, বেচারা একটু পরে কাজ থেকে আসবে, সারাদিন কি খায় না খায়, বড়ই দেখলে দেখবে খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে, বড়ইগুলো এক পাশে রাখ, এই তরকারিটা একটু চেখে দেখ তো মা, লবণ ঝাল সব ঠিকঠাক আছে কিনা। সব একদম ঠিক আছে মা, এটা তো ভাইজানের প্রিয় তরকারি। হ্যাঁ রে, অনেকদিন ধরেই খেতে চাচ্ছিল, ভাবলাম আজ রান্না করি। ভাইজান এই তরকারি দেখলে খুব খুশি হবে মা। মা, মা, নীলু, কোথায় তোমরা? কি হলো, গেলে কোথায় তোমরা?
বেলু বাবা, চলে এসেছিস? যা হাত মুখ ধুয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। হাত মুখ পরে ধুবো মা, একটা দারুণ খবর আছে। আমি মা অনেক বড় একজন ব্যবসায়ীর কারবারে খুব ভালো একটা কাজ পেয়েছি। কারবারের হিসাব দেখাশোনার কাজ মা। মা, আর আমাদের অভাব থাকবে না মা। সত্যি বলছিস বাবা? সত্যি ভাইজান? হ্যাঁ নীলু, আমাদের আর অভাব থাকবে না, তুই দেখিস। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। নীলু, মা নীলু, ঘরে তো এলাচ নেই, এদিকে মাংস তো রান্না করতে হবে। সেদিনই তো মাংস রান্না করলে, আজ আবার মাংস রান্না করছো? কি করব বল, বেলু তো এখন মাছ মাংস ছাড়া কিছু খেতেই চায় না। ভাইজান নতুন কাজ শুরু করার পর থেকে একদম বদলে গেছে, মাছ মাংস ছাড়া খেতেই চায় না। রোজগারি মানুষের কথার তো একটা দাম আছে। এখন তো বেশি মাছ মাংসই খাওয়া হচ্ছে মা। একদিন একটু চিংড়ি দিয়ে কচু রান্না করো না, খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, করব। এখন যা তো একটু তোর রহিমা চাচির বাড়ি থেকে একটু এলাচ নিয়ে আয়। আচ্ছা মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। মা, নীলু। বেলু বাবা, এসেছিস? এই কে রে বাবা? এ আমার স্ত্রী মা, আমি ওকে বিয়ে করেছি। ওর নাম রুনি। ওর বাবাই আমাকে কাজের ব্যবস্থা করে দিয়েছিল। কি বলছিস কি বাবা? তুই আমাদের না জানিয়েই বিয়ে করে ফেললি? তোমাদের জানিয়ে আবার ঝামেলা করতে চাইনি, বিয়ে তো করে ফেলেছি। এখন রুনিকে বরণ করে নাও। কিন্তু বাবা। আরে মা, ভাইজান যখন বিয়ে করে ফেলেছে তখন আর কি, ভাবিকে বরণ করে নিয়ে চলো। ভাবি, এসো। তোমাদের বাড়িটা তো বেশ সুন্দর। এই বাড়িটা বাবা বানিয়েছেন। এই বাড়িটা বানানোর পরপরই তো বাবা মারা গেলেন। আর কেউ থাকে না এই বাড়িতে? না, আমি, মা আর ভাইজান, আমাদের এই পরিবার। এখন তুমিও আমাদের পরিবারের অংশ হলে। আর কয়েকটা দিন দেখো শুধু সোনার চাঁদ, এরপর তো তোমাদের রাস্তা মাপতে হবে। এই বাড়ি যদি আমার কবজায় না আনতে পারছি, তবে আমার নামও রুনি নয়। বৌমা, বৌমা। কি হয়েছে মা, ডাকছেন কেন? আমায় একটু সাহায্য করো তো মা, এই সবজিগুলো কেটে দাও। আমি কাটবো সবজি? আমি কি সবজি কাটার জন্যই বাড়িতে এসেছি নাকি? তা কেন হবে মা? আমি ভাবলাম তুমি যদি একটু সাহায্য করতে। এ তো তোমার ঘর, তোমারই সংসারের কাজ। এইসব বলে আমায় ভোলানোর চেষ্টা করবেন না। মুখে বৌমা বৌমা আর মনে মনে কাজের মেয়ে বানিয়ে রাখার চেষ্টা, সেসব কি আমি বুঝি না? আমি এসব করতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, আমি করে নিতে পারবো। ও মা, তুমি ওঠো মা, আমি করে দিচ্ছি। যত সব। ধরো, এই কাপড়গুলো জলদি ধুয়ে ফেলো। ভাবি, এখন তো অনেক কাপড়, আমাকে তো এখন আরো অনেক কাজ করতে হবে ভাবি। ঝাড়ু দিতে হবে, বাসন ধুতে হবে, এরপর ঘর। কাজের কথা বললেই তোমার যত অজুহাত, এই কাজ সেই কাজ। সারাদিন তো শুয়ে বসেই থাকো, এই কটা কাজ করতে তোমার এত সমস্যা কেন? শুয়ে বসে থাকি না তো ভাবি। শুয়ে বসে থাকলে ঘরের এত কাজ করে কি? সব কাজ তো আমি আর মাই করি। এই ঘর সংসার তো তোমারও, তুমি তো কোনো কাজ করো না। তুমি সারা দিন শুধু শুয়ে বসে থাকো। কি, আমি সারাদিন শুয়ে বসে থাকি? আজ আসুক তোমার ভাই, আজ তাকে সব বলবো। আরে যাও যাও, ওই তো কেবল পারো। কিছু থেকে কিছু হলেই শুধু ভাইয়ের কাছে বলা, এছাড়া তো আর কিছু পারো না তুমি। কি এত বড় কথা? আমার স্বামীরটা খেয়ে পড়ে তাকে নিয়ে এত বড় কথা? আজ আসুক তোমার ভাই। নীলু, আমায় ডেকেছিলে মা? হ্যাঁ ডেকেছি। শুনলাম তুই বৌমাকে কেশব নাকি বলেছিস।
কি আর বলেছি মা, আমি শুধু বলেছি তার ঘর তার সংসার। সে তো সারাদিন কোনো কাজ করে না, সারাদিন শুয়ে বসেই থাকে। সীমা, বড়দের এভাবে বলতে আছে? হাজার হলেও তো ও তোর ভাবি। জানি না মা, কিন্তু একের পর এক অন্যায় দেখে আর সহ্য হয়নি, তাই এক কথায় দু কথায় বলেই দিয়েছি। আর তোমার ছেলেটা তো বিয়ের পর ভেড়া হয়ে গেছে, বউয়ের কথায় উঠে আর বসে। সীমা, কি বলছিস এসব? ছেলেটা নতুন বিয়ে করেছে, তাই? নতুন বিয়ের জন্য না, তোমার ছেলে ভালো টাকা পয়সা কামানোর পর থেকেই বদলে গেছে। পয়সাওয়ালা ধনী মানুষদের স্বভাব সব সময় খারাপ হয়। কি যে বলিস না মা। ঠিকই বলেছি মা, আমি এখনই বলে দিচ্ছি, আমি কোনো ধনী লোককে বিয়ে করব না। আমি সাধারণ মানুষকে বিয়ে করে সাধারণ জীবন যাপন করব। সব পয়সাওয়ালা লোকেরাই এমন হয় না রে মা। সব পয়সাওয়ালা লোকেরা এমনই হয়, হাতে দুটো পয়সা থাকলে এরা ধরাকে সরা জ্ঞান করে। তোর সাথে যোগ দিতে পারবো না, এমন করিস না রে মা। ভাবির কাছে ক্ষমা চেয়ে নিস। ঠিক আছে, তুমি যখন বলছো তখন অবশ্যই ক্ষমা চাইবো। আমার স্বামীর খেয়ে পড়ে আমার সাথে বড় বড় কথা, এবার দেখো তোমাদের আমি কি অবস্থা করি। ওগো শুনছো? দেখে যাও, কোথায় আপনি? কি হয়েছে রুনি, এভাবে চিৎকার করছো কেন? চিৎকার তো করবই, চিৎকার করার ঘটনাই তো ঘটেছে। ওগো, আপনাকে এবার একটা বিহিত করতেই হবে। আরে কি হয়েছে সেটা তো বলবে। কি হয়েছে বৌমা? এইভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে ভাবি? কি হয়েছে তাই না? ভাবখানা এমন যেন কিছুই জানো না। কি বলছোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে সেটা আগে বলো। আপনি আমার যে স্বর্ণের গয়নাটা দিয়েছিলেন সেটা খুঁজে পাচ্ছি না। ভালো করে খুঁজে দেখো, কোথায় হয়তো রেখেছো তুমি। কোথাও খুঁজে পাচ্ছি না গো, কোথাও খুঁজে পাচ্ছি না। ওটা হয়তো চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? কি বলছো তুমি? কিভাবে চুরি হয়েছে? হ্যাঁ ভাবি, কিভাবে চুরি হয়েছে? হ্যাঁ বৌমা, আমাদের এখানে তো কখনো কিছু চুরি হয় না। ঘরে চোর থাকলে চুরি কেন হবে মা? এই নীলুই চুরি করেছে। কি বলছো কি ভাবি? আমি তোমার গয়না কেন চুরি করতে যাব? হয়েছে, আর ন্যাকা সাজতে হবে না। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারছি না? চুরি করে এখন সাধু সাজা হচ্ছে না? ওগো, আমি একটুও মিথ্যে বলছি না, এই নীলুই গয়না চুরি করেছে। না বৌমা, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। নীলু কিছুতেই চুরি করতে পারে না, ও এমন মেয়ে নয়। আপনি কি আপনার মেয়ের দোষ দেখবেন নাকি? আপনি তো মেয়েকে ভালো বলবেনই। নীলুকে অনেকবার আমার ঘরে এসে গয়না ধরতে দেখেছি। এসব তুমি বলছো কি ভাবি? হ্যাঁ, গয়নার নকশাটা সুন্দর, আমি তাই চুরি দেখতাম, কিন্তু তার মানে এই নয় যে আমি চুরি করেছি। ভাইজান, তুমি কিছু বলো না। নীলু, তোর ভাবির গয়নাটা ফেরত দিয়ে দে। এ কি বলছো তুমি ভাইজান? তোর অমন গয়না নেই, আমি জানি। গয়নাটা পছন্দ হয়েছে, আমাকে বললে আমি বানিয়ে দিতাম। চুরি করার কি দরকার ছিল বল? বউয়ের কথা বিশ্বাস করে নিজের বোনকে চোর বললে? হাতে দুটো পয়সা এসেছে বলে এখন আর মা বোন কাউকে চিনছো না, তাই না? বাজে কথা বলা শিখেছিস খুব, তাই না? যা, বেরো, বেরো এই বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি। তোমার বাড়িতে থাকার কোনো ইচ্ছে নেই আমার। যে বাড়িতে আমায় মিথ্যে অপবাদ দেওয়া হয় সেখানে আমি কখনো থাকবো না। নীলু, নীলু যাস নে মা। মা, তুমি কোথায় যাচ্ছ? যে বাড়িতে আমার মেয়ে থাকবে না, আমিও থাকবো না সে বাড়িতে। আরে যাও যাও, আমার টাকা ছাড়া কয়দিন তোমরা টিকতে পারো সে দেখা যাবে, যাও। মারে, তুই এখানে থাকতে পারবি? ওবারে চোরের অপবাদের চেয়ে এবারে অনেক ভালো মা। আমরা এখানে সুখেই থাকবো, তুমি দেখো। কি হয়েছে মা, মন খারাপ কেন? ঘরে তো বাজার কিছুই নেই রে মা, কি যে রান্না করব কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা ঠিক আছে মা, আমি বাজার থেকে ঘুরে আসি, দেখি কিছু পাই কিনা।
জিনিসপত্রের এত দাম, কটা কচু কিনবো ভেবেছিলাম, কচুর দামই সবচেয়ে বেশি। তবে যাই হোক, দোকানদার ভাই কচুর কন্ড দিয়েছে কটা, এগুলোই জমিতে বুনে দিব, এরপর কচুর চাষ করা যাবে। দেখে চালাতে পারো না? ও গাড়োয়ান ভাই, আর একটু হলে তো মেরেই ফেলতে। আমাকে মাফ করবেন, আমি আসলে বুঝতে পারিনি। আপনি ব্যথা পাননি তো? না, ব্যথা পাইনি, আর ব্যথা পেলেই বা কি, বড় লোকেরা তো গরিবদের ব্যথা দেখবে না। এই পরের বার থেকে দেখে চালাবেন। শুনুন, আমার নাম হাসান চৌধুরী। আপনি কোথায় যাবেন বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কোনো প্রয়োজন নেই, ওই বিলাসী গাড়িতে চড়ার চাইতে রাস্তায় হাঁটাকে আমি অনেক ভালো মনে করব। ধন্যবাদ। কে এই মেয়ে, আর বড় লোকদের প্রতি এত রাগ কেন ওর? আমাকে এই মেয়ের খোঁজ বের করতে হবে, করতেই হবে। মা, মা দেখো, কচুগুলো কি সুন্দর হয়েছে। হ্যাঁ রে মা, খুব সুন্দর ফলন হয়েছে। এই কচুগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো মা। মাছ লাগবে, মাছ, তাজা তাজা মাছ আছে, মাছ লাগবে নাকি? মাছ। মা, মাছ নেবে নাকি? না রে মা, মাছের তো অনেক দাম, থাকলে মা মাছ কিনবো না। আচ্ছা দেখোই না কি কি মাছ আছে। ও মাছওয়ালা ভাই, দেখি তো কি কি মাছ এনেছো। এই যে দেখুন, রুই আছে, ইলিশ আছে, আরো আছে কত বড় বড় চিংড়ি। আচ্ছা দেখি তো। আহ, এ কি হলো মাছওয়ালা ভাই, তোমার তো সব মাছ পড়ে গেল। এখন এখন কি করবে তুমি? কোনো অসুবিধা নেই, আমার যা চাওয়ার আমি তা পেয়ে গেছি। মানে? মানে কিছুই না, আমি আসি তাহলে। মাছ লাগলে আবার ডাকবেন। আমি কতদিন ধরে মেয়েটাকে খুঁজছিলাম, আজ পেয়েছি। আমার কষ্ট আজ সার্থক। আজকে আমার বড় আনন্দের দিন। মেয়েটা বড় লোকদের পছন্দ করে না দেখে মাছওয়ালার ছদ্মবেশে গিয়েছিলাম। আজ আমি মেয়েটার খোঁজ পেয়ে গেছি। এই গয়নাটা লুকিয়ে তো আমি নীলুকে চোর বানিয়েছিলাম, আর মাকে বাড়ি থেকে বের করেছিলাম। এখন আমি গয়নাটা বিক্রি করে টাকাটা আমার কাছে রেখে দেব, আর ওনাকে বলবো আমাকে আরো একটা গয়না বানিয়ে দিতে। রুনি, রুনি, তোমার হাতে এই গয়না? তাহলে এই গয়নাটা চুরি হয়নি? তুমি সেদিন মিথ্যা বলেছিলে আমাকে। না, মানে আমি কোনো কথাই শুনতে চাই না। তোমার অন্যায় আচরণে মা আর নীলু বাড়ি থেকে চলে গেছে। আমাকে ওদের ফিরিয়ে আনতে হবে। কচু খেতে পানিতে কি সুন্দর চিংড়ি রয়েছে। সেদিনের মাছওয়ালার ছাকার চিংড়িগুলোর থেকে এই চিংড়িগুলো হয়েছে। সেই মাছওয়ালা বেচারার সেদিন কত লোকসান হয়েছে বলো তো। বেচারার মাছগুলো তো সবই পড়ে গিয়েছিল। মাছওয়ালাকে পেলে এই চিংড়িগুলো ওকে দিয়ে দেব। এই মাছ লাগবে, মাছ, তাজা তাজা মাছ আছে, মাছ। আরে মাছওয়ালা ভাই, তোমাকেই খুঁজছি যে। কেন আমায় খুঁজছিলেন কেন? দেখো, তোমার মাছের ছাকা থেকে যে আমার কচু খেতে চিংড়ি পড়ে গিয়েছিল, সেখান থেকে কত চিংড়ি হয়েছে। ওই দিন তোমার কত লোকসান হয়েছিল। নাও, আজকের এই চিংড়িগুলো সব তোমায় দিলাম। এ কি বিপদে পড়লাম রে বাবা। আমি তো চিংড়ি তুলতে পারি না। আমি কিভাবে চিংড়ি তুলবো? আরে চিংড়ি নিয়ে আমি কি বা করব? পছন্দের মানুষটাকে দেখতে সে তো ফেসে গেলাম দেখি। ইয়ে না, মানে আমি এই চিংড়িগুলো পরে এসে নিয়ে যাব। আজ আপনি চিংড়ির দামটা রাখুন। আরে না না, আমি এই চিংড়িগুলো তোমায় এমনিই দিলাম। সেদিন তোমার এই কয়টা চিংড়ির জন্য এতগুলো টাকা দিচ্ছ? এই বেটা আসলেই মাছের দাম জানে তো? বেটা কি আসলেই মাছওয়ালা, নাকি কোনো ঝামেলা আছে? কি মতলবে এসেছে এখানে? আমাকে তা খুঁজে বের করতেই হবে। না না, এখন দাম দিচ্ছ কেন? যেদিন চিংড়ি নেবে সেদিন না হয় দাম দেবে।
আচ্ছা, আমি তাহলে আজ আসি। এত বিশাল বাড়ি! এই লোক তো দেখছি অনেক বড় লোক। কোন মতলবে মাছওয়ালা সেজে আমাদের বাড়ি গিয়েছিল কে জানে। নীলু, তুই এখানে কি করছিস? আরে ভাইজান, তুমি? আমি এ বাড়িতেই কাজ করি। আমি অনেকবার তোদের কাছে যেতে চেয়েছি নীলু, কিন্তু কোন মুখে যাব, লজ্জায় ভয়ে যেতে পারিনি রে। তোমার মতো পয়সাওয়ালা লোকের আবার লজ্জা? কি বলো ভাইজান, দুটো পয়সা কামিয়ে তুমি অন্ধ হয়ে গিয়েছিলে, নিজের মা বোনকে দূরে সরিয়ে দিয়েছিলে। লজ্জা তো আমার পাওয়ার কথা ছিল ভাইজান। আমাকে চুরির মিথ্যে অপবাদ দিয়েছো, সে লজ্জাতেই তো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আমাকে মাফ করে দে বোন। মা কোথায়? আমি মার কাছে গিয়েও মাপ চাইব। তোদের সাথে যে অন্যায় অত্যাচার আমি করেছি, তার জন্য অনেক লজ্জিত অনুতপ্ত আমি। আমাকে মাফ করে দে বোন। আমি আর মা উত্তর পাড়ার জমিটায় ঘর বানিয়ে থাকছি। চল নীলু, আমাকে সেখানে নিয়ে চল, আমি মার কাছে মাপ চাইব। নীলু, ছোট সাহেব, আপনি? আমি সবই শুনেছি বিলু সাহেব। আপনার এই বোনটা বড়লোকদের অপছন্দ করে, আমি জানতাম, কিন্তু কেন করে তা আজ জানতে পারলাম। বিলু সাহেব। জি ছোট সাহেব। আপনার এই বোনটাকে আমার খুব পছন্দ। কোন মাছের কত দাম তা আমি জানি না, কিন্তু আপনার এই বোনটা যে অমূল্য তা আমি জানি। আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। নীলু, আমি জানি তুমি বড়লোকদের অপছন্দ করো, তাই আমি গরিব মাছওয়ালার ছদ্মবেশে তোমাকে দেখতে যেতাম। তোমাকে কোনোদিন নিজের পছন্দের কথা বলার সাহস পাইনি। আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, আমি কখনো তোমাকে নিরাশ করব না। সব বড়লোক যে একরকম হয় না, আমি তা প্রমাণ করে দেখাবো। বিলু সাহেব, চলুন চলুন আপনার মার কাছে। জি ছোট সাহেব, অবশ্যই অবশ্যই চলুন। মাশাআল্লাহ, আমার ছেলের বউ তো খুব সুন্দর হয়েছে। ঠিকই বলেছেন ভাবি, বউটা কিন্তু খুব সুন্দর, আমাদের রাজুর সাথে বেশ মানিয়েছে। দেখো ভাবি দেখো, বউয়ের নাক আর চোখ দুটো কত সুন্দর। এত সুন্দর দেখতে আমাদের গ্রামে আর একজনও নেই। এটা তুমি ঠিকই বলেছো মনির মা। বলি, তোমরা যে ওই মেয়ের এত প্রশংসা করছো, আমি কি কম সুন্দর নাকি? আগে সুন্দর ছিলি, এখন না। এখন নতুন বউয়ের ধার কাছেও যেতে পারবি না। কি বললে চাচি? এত বড় কথা, এত বড় কথা তুমি আমায় বলতে পারলে? এই শর্ত সব সময় না কামো, যেটা সত্যি সেটাই তো বলেছে। এর শোধ আমি ঠিকই নেব, সে করেই হোক। এই মেয়েকে আমি বাড়ি ছাড়া করেই ছাড়বো। সকলের তো বউ দেখা শেষ। রাজু, বউকে এবার ঘরে নিয়ে যা। রাজু মিনাকে ঘরে নিয়ে যায়। এদিকে সকলে মিনাকে সুন্দর বলায়। রাজুর বোন মনিকা তো রাগে ফুলতে থাকে। মা মনিকা, আমাকে একটু রান্নার কাছে সাহায্য কর দেখি। কেন? আমি কেন সাহায্য করতে যাব? তোমার সুন্দরী বৌমা আছে না, তাকেই বলো, নাকি সে কাজ করলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে? আহ, নতুন বউ, এমন করে কেন বলছিস? দুটো দিন যেতে দে, তারপর না হয় বৌমাই কাজ করবে। আজ থেকে আমিও আর কোনো কাজ করতে পারবো না মা, তুমি একাই করো। মা, মনিকাকে কাজ করতে হবে না, আপনি আমাকে বলুন কি কাজ করতে হবে মা, আমি আপনার সব কাজ করে দিচ্ছি। দেখছই তো বৌমা, আমি উনুনে ভাত চাপিয়েছি, তুমি যদি একটু তরকারিটা কেটে দিতে। আচ্ছা মা, আমি এক্ষুনি দিচ্ছি। মা এই মেয়েটার সাথে কত সুন্দর করে কথা বলছে, আর আমার বেলায় সব সময় ভুগবে। ধুর, আর ভাল লাগে না। বউ, বউ, কোথায় তুমি? কি হয়েছে, এভাবে ডাকছো কেন আমাকে? এটা তোমার জন্য এনেছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। বাহ, কি সুন্দর এই হারটা, আমার খুব পছন্দ হয়েছে।
এমন সময় সেখানে মনিকা আসে আর মিনার কাছ থেকে হারটা নিয়ে নেয়। হারটা তো খুব সুন্দর, আমাকে খুব মানাবে। এটা আমি তোর ভাবির জন্য এনেছি। হারটা তোর ভাবিকে দিয়ে দে। আমি তোকে এর চেয়ে বেশি সুন্দর একটা হার কিনে দেব। আমি যখন বলেছি এটা আমি নেব, তখন এটাই আমার চাই। হগু থাক না, এটা আমার ননদিনীই নি। এই ব্যাককল মেয়ে, তুই বৌমার হারটা কেন নিলি? তোর বাবা তোকে যে হারটা দিয়েছিল ওটা তুই বউকে দিয়ে দে। শোনো মা, আমার জিনিস আমি কাউকেই দেব না। আমার কিছু লাগবে না ননদিনী। রাজু মিনাকে কোনো কিছু এনে দিলেই মনিকা এভাবেই সেটা নিয়ে নিত, না হলে সেটা নষ্ট করে দিত। মিনা কিছু রান্না করলে মনিকা সেটাও নষ্ট করে দিত। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। বৌমা, তুমি আজকেও কি তরকারি রেঁধেছো বলো তো? কখনো তরকারিতে নুন বেশি তো কখনো হলুদ বেশি, না হলে লঙ্কা বেশি। সুন্দরী বউ বলে কথা। মা, আমি তো ভালোভাবেই রান্না করি, তবু এমন কিভাবে হয় জানি না তো মা। আমি তো রান্না শেষে প্রতিদিন রান্না চেক করেই তবে রান্নাঘর থেকে বের হই, তখন তো সবকিছুই ঠিক থাকে মা। হয়েছে, আর কাঁদতে হবে না। এসব তাহলে মনিকারই কাজ। এই মেয়েটা কেন যে বৌমাকে এত হিংসে করে বুঝি নে বাপু। বউ, ও বউ, কোথায় তুমি? কি হয়েছে, এভাবে ডাকছো কেন? স্বপ্নার বিয়ে তো দুদিন পর, এজন্য তোমার জন্য একটা শাড়ি কিনেছি। দেখো তো শাড়িটা কেমন হয়েছে। ওয়াও, সত্যি শাড়িটা খুব সুন্দর। ভাই, আমার তো একটাও শাড়ি নেই ভাই, আমি বরং এই শাড়িটাই পরি। না, এটা আমি তোর ভাবির জন্য এনেছি। তোর বউয়ের জন্য তো অনেক শাড়ি, সেগুলো পরলেই তো পারে। এই মেয়ে, চুপ কর তো। আজ তুই বৌমার শাড়ি নিতে পারবি না। লাগবে না আমার শাড়ি। এই বলে মনিকা তার ঘরে চলে যায়। মিনা যখন শাড়িটা রেখে নদীতে গোসল করতে যায়, মনিকা তখন চুপি চুপি মিনার ঘরে আসে। দেখি ওই মেয়ে কিভাবে এই শাড়ি পরে বিয়েতে যায়। এই শাড়ি যদি ওই মেয়ে পরে, তাহলে তো কেউ ওর থেকে চোখে ফেরাতে পারবে না। এবার ঠিক আছে, যা দেখি আমার ভাইয়ের দেওয়া শাড়ি পরে বিয়ে বাড়িতে যা। মা, ও মা। কি হয়েছে বৌমা, ডাকছো কেন? দেখুন না মা, কে যেন আমার শাড়িটা কেটে দিয়েছে। এখন আমি কি পরে বিয়ে বাড়িতে যাব? মনিকা, এই মনিকা। ডাকছো কেন এইভাবে? দেখছো না আমি সাজগোজ করছি। রাখ তোর সাজগোজ। আগে বল, তুই বৌমার শাড়ি কেন কেটেছিস? কখন আমি আবার তোমার আদরের বউয়ের শাড়ি কেটেছি? হ্যাঁ, তুই ছাড়া কি ভূত এসে কেটে দিয়ে গেছে? মা, তুমি আমাকে বিশ্বাস করো না, এখন আমাকে ভালোবাসো না। আরে সবকিছুই হয়েছে এই মেয়েটার জন্য। তোকে আমি ছাড়ছি না, তুই সুন্দর, তার জন্য সবাই তোকে মাথায় করে রাখে। আমি তোর সৌন্দর্য নষ্ট করে দেব। এই, কি ভাবছিস রে তুই? যা, যাই ঘর থেকে, বেয়াদব মেয়ে কোথাকার। আহ মা, থাক না, পরে মনিকার সাথে আমি কথা বলে নেব। তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই, বুঝতে পেরেছো? মনিকা এই বলে তার ঘরে চলে আসে। বৌমা, মেয়েটা ছোট মানুষ, হয়তো তোমাকে মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। আস্তে আস্তে দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি একটা ভালো শাড়ি পরে গুছিয়ে নাও দেখি। তারা বাড়ির সকলে গুছিয়ে বিয়ে বাড়িতে যায়। রহিমা ছাড়া মিনাকে আরো অনেক সুন্দর দেখা যাওয়ায় বিয়ে বাড়ির সকলে মিনার প্রশংসা করতে থাকে। রাজু, এটা কি তোর বউ নাকি? হ্যাঁ চাচি, মিনা আমার বউ। ওয়াও, কি সুন্দর দেখতে বউটা। আরে, ওটা তো রাজুর বউ। দেখো, রাজুর সাথে বেশ মানিয়েছে। দূর থেকে সবার এমন কথা মনিকা শুনতে থাকে আর সে রাগে ফুলতে থাকে। আমি কি সুন্দর করে সেজে গুজে এসেছি,
অথচ কেউ আমার প্রশংসা করছে না, সকলে ওই কুৎসিত চেহারা মেয়েটাকে নিয়েই পড়ে আছে। আরে কি রে মনিকা, একা একা কি বিড়বিড় করছিস? কই কই কিছু না তো। তোর ভাবি কি দেখলাম, বেশ সুন্দর, কিন্তু তোকে হার মানিয়ে দিল। তুই আমার বন্ধু নাকি শত্রু? হ্যাঁ, তোকে কাটা ঘায়ে নুনের সিটা দিতে কে বলেছে? জানা যা, ওই সুন্দরী ভাবির কাছেই জানা, আমার কাছে কেন এসেছিস? হ্যাঁ, আরে তুই এত রাগ করছিস কেন রে? যাই হোক, চল আমরা ওই দিকটায় যাই। রাজু, মিনা, মনিকা বিয়ে বাড়িতে অনেক আনন্দ করে। এরপর বিয়ে শেষ হলে তারা বাড়ি ফিরে আসে। মা ভাই কেউ বাড়িতে নিয়ে আজ কি সুযোগ, ওই মেয়ে যখন বেরোবে তখনই গরম পানি ওর মুখে ঢেলে দেব। এই কথা বলতে বলতেই মিনা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। মিনা বাইরে বেরোতেই মনিকা মিনার মুখে গরম পানি ঢেলে দেয়। সাথে সাথে মিনা চিৎকার করে ওঠে, না! ও মুখটা জ্বলে গেল, আমার পুড়ে গেল। কে কোথায় আসো? আমায় একটু সাহায্য করো। ও জ্বলে গেল গো, বাঁচাও! এভাবে চিৎকার করতে করতে মিনা জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর মিনার জ্ঞান ফিরে এলে সে বলে, আমার সমস্ত মুখ পুড়ে গিয়েছে, ঠোলা পড়ে গেছে আমার মুখে, না জানি কত বিশ্রী দেখাচ্ছে আমাকে। থাকবো না আমি এখানে, আমার এই মুখ আমি আর কাউকে দেখাবো না। এই বলে মিনা বাড়ি থেকে বেরিয়ে আসে। মিনা হাঁটতে হাঁটতে এক সময় জঙ্গলে চলে আসে। আমি তো গভীর জঙ্গলে চলে এসেছি, মুখটা এখনো জ্বলছে, এখানে বসে একটু জিরিয়ে নি। মিনা গাছের গোড়ায় বসে কাঁদতে থাকে। সে পথ দিয়ে এক পরী উড়ে যাচ্ছিল। মিনার কান্নার আওয়াজ শুনে সে মিনার কাছে আসে। কি হয়েছে মেয়ে, তুমি কাঁদছো কেন? আর তোমার মুখ এত বিশ্রী কেন দেখাচ্ছে? আপনি কে? আমি পড়ি, তুমি আমাকে তোমার কষ্টের কথা বলতে পারো। আমার মুখ এমন হয়েছে আমার ননদের জন্যে, সে আমায় হিংসে করে। বুঝতে পেরেছি, এই লাল পানি তুমি তোমার মুখে দাও, দেখবে তোমার মুখ ঠিক হয়ে গিয়েছে। মিনা পরীর কথা মতো লাল পানি দিয়ে মুখ ধুয়ে নেয়। সাথে সাথেই মিনার মুখ আবার ঠিক হয়ে যায়। তুমি বাড়ি ফিরে যাও, যে দেখো তোমার ননদের মুখও পুড়ে গিয়েছে। যতক্ষণ না সে তোমার কাছে ক্ষমা চাইছে ততক্ষণ তোমার ননদের মুখ বিশ্রী ভাবে পোড়াই থাকবে। যখন সে তোমার কাছে ক্ষমা চাইবে তখন তুমি তাকে এই লাল পানি দিয়ে মুখ ধুতে বলবে, দেখবে সব ঠিক হয়ে গেছে। তোমাকে ধন্যবাদ পড়ি, এখন আমি আসি। শান্ত হো মা, শান্ত হো, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে মা? মেয়েটা ঘুমিয়েছিল, হঠাৎ কিভাবে জানো ওর মুখটা বিশ্রী ভাবে পুড়ে গেছে। মনিকা পোড়া যন্ত্রণায় ছটফট করতে থাকে। মনিকার জ্বালা একটু কম হলে সে বলে, ভাবি ভাবি আমাকে তুমি ক্ষমা করে দাও, তোমাকে হিংসে করে অনেক কষ্ট দিয়েছি তোমাকে। আজ আমি তার ফল পাচ্ছি ভাবি, আজ আমি তার ফল পাচ্ছি। ভাবি তোমার মুখ এমন হলো কেমন করে? কেন রে, বৌমার মুখে কি হয়েছিল? বেশ হয়েছে তোর, বউটা বাড়িতে এসেছে পর থেকে তুই তাকে হিংসে করিস, এবার তার জ্বালা ভোগ কর। ভাবি আমি আর কখনো তোমার সাথে হিংসে করব না ভাবি, মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমি তোমায় মাফ করে দিয়েছি ননদিনী। আজ থেকে আমাদের বাড়িতে আর ঝামেলা হবে না, তুই আর হিংসা করবি না তো?
না ভাইয়া না। এই লাল পানি দিয়ে তুমি তোমার মুখ ধুয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। এরপর মিনার কথা মতো মনিকা পরীর দেওয়া লাল পানি দিয়ে মুখ ধোয়, আর সাথে সাথেই তার মুখ ভালো হয়ে যায়। এরপর থেকে মনিকা আর মিনার খুব ভাব হয়। মনিকা মিনাকে আর কখনো হিংসে করে না, বরং মিনাকে মনিকা চোখে হারায়।